ভয়াবহ পাহাড় ধসের পর চরম বিপর্যয় রাঙামাটিবাসী। জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি আহত রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ৩ থেকে ৪ গুণ রোগী আমাদের হঠাৎ করে এসে পড়ছে। আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, বাড়ছে নিত্যপণ্যের দাম। এখন তেলের এখানে খুব সস্তা, জিনিসপত্রের দাম প্রচুর, তাও পাওয়া যাচ্ছে না। যেটা আগে হয়তো ৩০ টাকা ছিল, এখন ওটা ৬০ টাকা। কেন্দ্রের সাথে সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন, এগুলো ঠিক করার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি মামুন আব্দুল্লাহ এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৪ লেনের কাজ আর খানাখন্দের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়মিত দীর্ঘ যানজট। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা, কাজ সাময়িক বন্ধ রাখার দাবি। মাওয়া কাঁঠালতলী নৌপথে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজার হাজার যাত্রী। বরাবরের মতো কর্তৃপক্ষের দায়সারা জবাব, অসহায়ত্বের কথা জানালেন মন্ত্রী। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রী বৈঠকে ঐকমত্য। প্রবাসীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়। অভিজাত এলাকার সাথে পাল্লা দিয়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে রাজধানীর ফুটপাতগুলোতে। চাঁদাবাজি আর বৈরী আবহাওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে না, দাবি ব্যবসায়ীদের। এবং মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকটে কাতার প্রবাসীদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা নেই। ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আজ এক শিশুসহ 2 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 144 জনে। সকাল থেকে আবারও প্রবল বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন পাহাড়ের বাসিন্দারা। প্রাণ বাঁচাতে ছুটেছেন আশ্রয়কেন্দ্রে। এদিকে মানবিক বিপর্যয় নেমে এসেছে রাঙামাটি জেনারেল হাসপাতালেও। ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি আহত রোগী নিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রাঙামাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভয়াবহ পাহাড় ধসের পর মাত্র একদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলো, আবার শুরু হয়েছে প্রবল বর্ষণ। আর এর ফলে চরম আতঙ্ক অবস্থায় নেমে এসেছে এখানকার বাসিন্দাদের মধ্যে। গতকাল এখানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ারা বাড়িতে ফিরে গেল। যখন প্রবল বর্ষণ শুরু হয়, তারা আবার আশ্রয়কেন্দ্রে ফিরতে শুরু করেছে। এখন পর্যন্ত রাঙ্গামাটি সদরের 17টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে 2,500-এর বেশি মানুষ। তাদেরকে আপাতত ত্রাণ দেওয়া না হলেও খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক। যার ঘর নেই তাকে চাল দিয়ে তো লাভ নেই, এই জন্য তো সে এখানে চলে আসছে। আমরা বরং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতেছি যাতে করে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। সকল ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা রিইনস্টল করা যায়। এদিকে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা বলছেন তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। যেমন রয়েছে খাদ্য সংকট, তেমনি রয়েছে খাবার পানির স্বল্পতা। আমরা কোথায় যাব? আমাদের ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে। আমরা এখন বর্তমানে এখানে পত্র নিচ্ছি। বৃষ্টিপাতের কারণে আপনার যে কোনো সময় আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করতেছে লোকজন। এই জন্য সবাই ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসছে আশ্রয় নেওয়ার জন্য। এদিকে দুর্ভোগের কমতি নেই রাঙ্গামাটি হাসপাতালেও। 50 বেডের এই শয্যার হাসপাতালে এখন পর্যন্ত 250-এর বেশি রোগী রয়েছে। বেডে স্থান না হয় অনেকে থাকছেন ফ্লোরের মধ্যে। রোগীর যে টার্ন ওভার, রোগী যে অ্যাডমিটেড রোগী, তার চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ রোগী আমাদের হঠাৎ করে এসে পড়ছে। আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য। তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস। রাঙ্গামাটির 3টি পয়েন্ট, ভেদবেদি, লোকনাথ মন্দির এবং মুসলিম পাড়া এলাকায় এই অভিযান চলছে। আমরা তো জীবিত কাউকে উদ্ধার করতে পারবো না, কিন্তু আমরা যদি একটা মৃত দেহকে যদি আমরা স্বজনদের হাতে তুলে দিতে পারি, এটা আমাদের সান্ত্বনা। এই কারণে আমাদের কার্যক্রম এখনো অব্যাহত আছে। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড় ধস, এরপর পুরো রাঙ্গামাটি যেন এক বিধ্বস্ত নগরী। দুচোখ যেদিকে যায় দেখা যায় তার ক্ষতচিহ্ন। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখানকার বাসিন্দারা, কিন্তু তাতে বাগড়া দিচ্ছে প্রকৃতি। বারবার বৃষ্টি হানা দিচ্ছে এখানে, আর এর ফলে আতঙ্কগ্রস্ত পুরো রাঙ্গামাটি জনপদের সাধারণ মানুষ।
রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে রাঙ্গাপানি এলাকায় আছেন রিপোর্টার কমল দে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মামুন। আপনি জানেন যে রাঙ্গামাটিতে যে পাহাড় ধসের ঘটনা, সেই ঘটনা সবচেয়ে বেশি যে ভয়াবহ পাহাড় ধসটি হয়েছে সেটা হচ্ছে রাঙ্গামাটির এই রাঙ্গাপানি ঘোনা এলাকায়। আপনি একটু দেখানো যাচ্ছে যে মূল যে সড়কটি রয়েছে সেই সড়কটির কিন্তু বিশাল একটা অংশ ধসে গেছে, এবং শুধু ধস না, যে পুরো রাস্তা হয়ে বিশাল একটি পাহাড়, এবং সে পাহাড় যে গর্তটি সৃষ্টি হয়েছে তার প্রায় হচ্ছে কয়েকশো ফুট গভীরতা সৃষ্টি হয়েছে ধসের কারণে, এবং এখান থেকে বিশাল মাটি ধসে পড়ে পুরো এলাকাটি একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি একটু দেখানো কিন্তু এইখানে কিন্তু 3 জন নিহত হয়েছে মাটি চাপা পড়ে, এবং ঘটনার পরে উদ্ধারকারী দল কিন্তু এখানে এসে 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে একটি ভবন, একটি পাকা ভবন কতটা মাটির নিচে দেবে আছে। আপনি একটু দেখার চেষ্টা করুন যে এখানের মধ্যে যে কতটা ভয়াবহতা ছিল এখানকার ধসটি। শুধু আমি বলবো যে রাঙ্গাপানির এই অংশটি নয়, এর যে পার্শ্ববর্তী পুরো একটি ঘোনা এলাকা, সে ঘোনা এলাকাটি পুরোটাই কিন্তু এত বড় বড় ভয়াবহ একটা ধস নেমেছে এই রাঙ্গাপানি এলাকার মধ্যে। আপনি জানেন যে সোমবার ভোররাতে যে ধসের ঘটনা ঘটে, সে ধসে রাঙ্গামাটির সদর উপজেলা সহ 7টি উপজেলার প্রায় 100 স্থানে পাহাড় ধস হয়েছে। এর মাঝে বড় ধস হয়েছে 15টি বেশি স্থানে। এর মধ্যে হচ্ছে ভয়াবহ ধসটা আমরা দেখতে পাচ্ছি এই রাঙ্গাপানি এলাকায় এবং রাঙ্গাপানি ঘোনা এলাকায়। রাস্তার দুপাশে কিন্তু ভয়াবহ ধস, এবং সে ধসের ফলে কিন্তু যানবাহন চলাচল করছে, তবে মারাত্মক ঝুঁকি নিয়ে, কারণ রাস্তার যে চলছে সে না, তার নিচেও কিন্তু মাটি নেই, অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু এই সড়কগুলিতে যানবাহন চলাচল করছে। এবং এছাড়া আমি একটু বেশি উদ্ধারের দিকে আসি, যে ফায়ার সার্ভিস চট্টগ্রাম থেকে আসা উদ্ধারকারী দল কিন্তু এখনো 3টি পয়েন্টে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে যেহেতু কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে, যখনই বৃষ্টি হয় তখন সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল সরে আসে, কারণ আপনি জানেন যে এরকম উদ্ধার কাজ চালাতে গিয়ে কিন্তু 4 জন সেনাবাহিনী 5 জন সেনা সদস্য নিহত হয়েছেন, যেখানে এবার সে কারণে কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যখনই বৃষ্টি শুরু হয় তখনই সেনা সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সরে আসে, আবার যখন বৃষ্টি থামছে তখনই তারা আবারও কিন্তু উদ্ধার কাজে অংশ নিচ্ছে, এবং তারই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখেছি। সকাল থেকে এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী। বিশেষ করে তারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এই উদ্ধার পরিচালনা করছে। আপনি জানেন যে উদ্ধার কাজ প্রথম দিকে যে বাধাবিঘ্ন হয়েছিল, অর্থাৎ দক্ষ উদ্ধার কর্মী ছিল না, অত্যাধুনিক যন্ত্রপাতি, সেই অবস্থায় কাটিয়ে উঠা হয়েছে, কিন্তু আবার যখন বারবার বৃষ্টি আসছে তখনই কিন্তু আবার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তাদের মধ্যে একটা জীবনের ঝুঁকি থেকে যায়, সেই ঝুঁকির মধ্যে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী কিন্তু উদ্ধার কাজে যারা নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তো কারণ এখন পর্যন্ত আমার কাছে এ ছিল রাঙ্গামাটিতে যে পাহাড় ধস তার সর্বশেষ। দর্শক, রাঙ্গাপানি এলাকা থেকে দুর্যোগের ক্ষতিগ্রস্তদের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে কমল দে। পাহাড় ধস আর একটানা ভারী বর্ষণের কারণে টানা 3 দিন পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পার্বত্য জেলার রাঙ্গামাটি। সারা দেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ঘাটতি দেখা দিয়েছে পণ্য ও জ্বালানি তেল সরবরাহেও। এতে দাম বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভয়াবহ পাহাড় ধসের ধকল কাটিয়ে উঠতে পারছে না পার্বত্য রাঙ্গামাটিবাসী। নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এখানকার বাসিন্দাদের। রোববার মধ্যরাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিদ্যুৎ ও পানি সরবরাহবিহীন ছিল পুরো জেলা। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ক্ষতিগ্রস্ত একাধিক পয়েন্ট পুরোপুরি সংস্কার হয়নি। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কোনো পণ্য বোঝাই পরিবহন এই জেলায় ঢুকতে পারছে না। এতে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ায় সবকিছুরই দাম এখন আকাশ ছোঁয়া। বিশেষ করে কাঁচা বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এক লাফে আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে 70 টাকা কেজি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাঙ্গামাটির প্রধান 2 বাজার বনরূপা এবং রিজার্ভ বাজার অনেকটা ক্রেতা শূন্য। পটল মনে করেন 30 টাকা, এখন 40 টাকা বিক্রি করতেছি। আর কাঁকরোল ছিল আগে 30 টাকা, এখন 40 টাকা 50 টাকা এরকম ভাবে বিক্রি করতেছি। যেটা আগে হয়তো 30 টাকা ছিল, এখন ওটা 60 টাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, এবং জিনিসপত্রের দাম প্রচুর, তাও পাওয়া যাচ্ছে না। জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে এখানকার 4টি পেট্রোল পাম্প। বন্ধ করার আগে এসব পেট্রোল পাম্পে 2 থেকে 3 গুণ দামে বিক্রি করা হয় পেট্রোল, অকটেন এবং ডিজেল। 90 টাকার 1 লিটার অকটেনের দাম 250 টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। তবে একটি পাম্প খোলা থাকলেও সেখানে ক্রেতাদের দীর্ঘ লাইন। আমরা তেলের এখন গাড়ি চালাতে পারছি না আর কি। এখন তেলের এখানে খুব কষ্ট। 2 ঘন্টার এখান থেকে দাঁড়িয়ে আছি, তারপরে এরা দিচ্ছে না, তেল দিচ্ছে না। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে
চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক পুরোদমে চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না প্রশাসন। কেন্দ্রের সাথে সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন, এগুলো ঠিক করার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে রাঙ্গামাটির ভিতরেই। এটা দিয়ে মনে করি যে আমরা সামনের বেশ কিছুদিন আমরা মানুষের খাদ্যের যোগান দিতে পারবো। রাঙ্গামাটি সদর সহ 7টি উপজেলার 100 বেশি স্থানে পাহাড় ধস হয়েছে। এর মধ্যে বড় ধরনের ধস হয়েছে অন্তত 15টি পয়েন্টে। ভয়াবহ এই পাহাড় ধসে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। বাংলাদেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর কিছু সুযোগ সন্ধানের আবির্ভাব ঘটে। নানা কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অজুহাত খুঁজতে থাকে তারা। রাঙ্গামাটিতে পাহাড় ধসের পর তার ব্যতিক্রম হলো না। সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়িয়ে দেওয়া হলো জ্বালানি তেল সহ সবকিছুর দাম। এক্ষেত্রে দাম সহনশীলতা রাখার জন্য সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ নিহত 2, আহত বেশ কয়েকজন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত 1। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে একযোগে কাজ করবে বলে ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ ও সুইডেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগ ও উন্নয়নেও পারস্পরিক সহযোগিতা নিয়েই দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ঢাকা স্টকহোম। সুইডেনে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লভভ্যানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সুইডেনের পার্লামেন্ট ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। সুইডেন থেকে সফরের বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লভভ্যানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক এই আলোচনায় বাংলাদেশ এবং সুইডেন সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একসাথে কাজ করবে বলে ঐক্যমতে পৌঁছান। এই আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীও উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী প্রযুক্তিগত উন্নয়ন, পরিবেশ দূষণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন আওয়ামী লীগের দেয়া গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন। সংবর্ধনায় অংশগ্রহণ করে তিনি বলেন, যারা ক্ষমতা এসেছিল তারা তো বাংলাদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি পায় তা চায়নি। বিদেশ থেকে সাহায্যের নামে যে টাকা আনবে ওই দরিদ্র মানুষকে দেখিয়ে তারা লুটপাট করে নিজেরাই বড়লোক হবে, নিজেরাই বিত্তশালী হবে, নিজেরাই সম্পদশালী হবে। ব্যাংকে ঋণ খেলাপির কালচার থেকে শুরু করে যত রকমের দুর্নীতির পথ উন্মুক্ত করেছিল এই মিলিটারি ডিক্টেটর জিয়া, এরপর এরশাদ এবং তাদের জিয়ার স্ত্রী খালেদা জিয়া। সংবর্ধনা সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীও বক্তব্য রাখেন। সুইডেনের স্টকহোম থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে কালিহাতী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় 4 লেনের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় এই মহাসড়কে লেগেই থাকে দীর্ঘ যানজট। এই অবস্থায় ঈদ সামনে রেখে 4 লেনে উন্নীতকরণের কাজ সাময়িক বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। তবে জেলা পুলিশ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদের যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হবে। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় রাস্তা বন্ধ করে রেখে মহাসড়কের 4 লেন উন্নীতকরণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। শুধু টাঙ্গাইল নয়, গাজীপুরের ভোগড়া পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কে চলছে 4 লেনের এ কাজ। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি ও রাস্তা খুঁড়ে কাজ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তা তো গাড়ি বেশি, রাস্তা যেমন ক্লিয়ার না হবে, যেমন রাস্তার কাজ পরিপূর্ণ হবে, যেমন আমরা আপনি এরকম যাইতে পারবেন না। রাস্তার মাঝখানে দাঁড়া করে একটা পিছনের দিকে মহিলা টহিলা মাল সামান নামে, বক্সে মাল নামে, ওখানে 2-1 মিনিট লেগে যায়। তার পিছনে গাড়ি দাঁড় করে, তারপরে ডাইনটা গাড়ি আসে, বামটা গাড়ি আসে, সামনের গাড়ি আসতে পারে না, সব ব্লক হয়ে যায়। এই অবস্থায় দুর্ভোগ কমাতে ঈদকে সামনে রেখে 4 লেন উন্নীতকরণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। সরকারের কাছেও একটা অনুরোধ,
বর্তমানে ঈদটাই তো ঈদের মধ্যে জানি আপাতত কামটা বন্ধ রাখে। পুলিশের যদি জোরালো ব্যবস্থা হয় তাহলে আরো মানে সম্ভব হবে যে তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবে। জেলা পুলিশ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হবে। যথাসময়ে আমরা ফোরলেনের কাজকে আমরা বন্ধ করে দেব, যেটা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আমাদের আলাপ আলোচনা করে আমরা সেটা করবো। পুলিশিং যে টহল সেগুলো ফিক্সড পেট্রোল, বিশেষ করে এই বছর আমরা যেখানে ব্রিজগুলো কমপ্লিট হয়নি এই সকল স্থানে যানজট হওয়ার আশঙ্কা আছে, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করব। সংশ্লিষ্টরা জানান ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন প্রায় 24,000 যানবাহন চলাচল করে, আর ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 75,000। সময় সংবাদ, টাঙ্গাইল। লঞ্চ বা স্পিডবোটে মাওয়া থেকে কাঁঠালতলী রুটে প্রতিদিনই হাজার হাজার যাত্রী পারাপার হন প্রাণ হাতে নিয়ে। প্রতিটি লঞ্চেই থাকে অতিরিক্ত যাত্রী। স্পিডবোটগুলোতে নেই নিরাপত্তামূলক ব্যবস্থা, তবে বরাবরের মতোই কর্তৃপক্ষ বলছে সতর্ক অবস্থানে থাকার কথা। আর এ নিয়ে অসহায়ত্বের প্রকাশ পেয়েছে খোদ মন্ত্রীর মুখেই। রাশেদ লিমনের রিপোর্ট। 4 আগস্ট 2014 মুন্সিগঞ্জের মাওয়া কাওড়াকান্দি নৌপথে মাওয়াঘাটের কাছেই ডুবে যায় পিনাক 6। 46 জনের মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ 61 জন। ঈদের ছুটি শেষে ঢাকামুখী অতিরিক্ত যাত্রী পরিবহন আর বৈরী আবহাওয়ায় ছিল এই ট্র্যাজেডির মূল কারণ। তবে মাওয়াঘাটের লঞ্চের এমন দৃশ্য দেখলেই বোঝা যায় পিনাক থেকে তেমন কিছু শিক্ষা নেয়নি এ পথে চলাচলকারী লঞ্চ মালিক আর যাত্রীরা। এখনো এই রুটের প্রতিটি লঞ্চে যাচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করে। তার উপর একদিকে ঈদের মৌসুম, অন্যদিকে জুনের শেষ নাগাদ উজানের ঢলে খরস্রোতা হবে পদ্মা। সরকারি নজরদারি থাকতে হবে যেন তাদেরকে একটা চাপের মধ্যে রাখে যে অতিরিক্ত যাত্রী আপনারা বহন করবেন না। ভালো একটা পদক্ষেপ না নিলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত, এটার বড় বিপদ হয়ে যাবে নাহলে। এদিকে এই পথে আরেক আতঙ্কের নাম স্পিডবোট। একটু সময় বাঁচাতে ছুটে চলছে যাত্রীরা। লাইফ জ্যাকেট পরার কথা থাকলেও এসবের কোনো তোয়াক্কাই করছেন না তারা। এখন তো সময় কম হয়, এই জন্য লাইফ জ্যাকেট পরে না, লাইফ জ্যাকেট দেয় না এরা। না, লাইফ জ্যাকেট দেয় না। দেখা গেছে গরমের লিগা যাত্রীরা পরে না, মাথায় দিয়ে রাখে, ওই কারণে যাত্রীরা পরে না। প্রত্যেকটা যাত্রী লাইফ দেখাইছে। যদিও বিআইডব্লিউটিএ বলছে ঈদে নিয়ন্ত্রণে থাকবে পুরো পরিস্থিতি। লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী এবং স্পিডবোটেও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবে না বলে লঞ্চ মালিক এবং স্পিডবোটের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা একমত পোষণ করে। আর নৌমন্ত্রী বলছেন প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই মাওয়া কাওড়াকান্দি বাদে আর সব জায়গায় কিন্তু আমরা এই নিয়মটা স্থাপন করতে পেরেছি। এই জায়গায় ওদের সংখ্যাও বেশি, প্রতিদিনই নতুন নতুন নামছে। এগুলো নিয়ন্ত্রণ করার যে আমাদের জনশক্তি, সেই জনশক্তির যথেষ্ট ঘাটতিও আছে। এক্ষেত্রে সাধারণ যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বেগম জিয়ার মন্তব্য অরাজনৈতিক ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কুমিল্লার দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায় এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। বেগম জিয়া যেটা বলেছেন সেটা তার শেখ হাসিনার প্রতি অন্ধ আক্রোশের কুরুচিপূর্ণ। কাজে আমি বলতে চাই, যারা ঢাকায় বসে প্রেস ব্রিফিং করে মিথ্যাচার করে, দুঃখ দুর্দশা নিয়ে রাজনীতি করে, মায়া কান্না কাঁদে, তারা কিন্তু স্পটে যায় না। তারা দুঃখ দুর্দশা জনগণের পাশে দাঁড়ায় না। কেন বেগম জিয়া কেন যান? তিনি হাওড়াও যাননি, তিনি উপকূলও যাননি। দুর্গত পার্বত্য এলাকায় সরকার ঠিকমতো সাহায্য সহযোগিতা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, দেশে অনিয়ম অব্যবস্থাপনা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলেই দুর্যোগেও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না মানুষ। চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেটার ওয়ার্নিং ছিল, সেটা সবাই জানে। অতিবৃষ্টি হলে পাহাড় ধস হয়, তারপরও আমরা দেখেছি প্রায় 200 লোকের কাছাকাছি লোক প্রাণ হারিয়েছে। সেখানে সাহায্য সহযোগিতার সরকারের পক্ষ থেকে যে এফিসিয়েন্সি থাকার কথা ছিল সেটাও আমরা আজকে লক্ষ্য করছি, সেখানেও দুর্বলতা লক্ষ্য করছি। সবকিছুর শেষে হচ্ছে জবাবদিহিতা যেখানে থাকবে না, সেখানে একটার পর একটা বিপর্যয় ঘটবে এবং দেশের জনগণ তার শিকার হবে।
চালের দাম নিম্নমুখী হতে বাধ্য, আর ষড়যন্ত্রকারীরা এ বিষয়ে কোনোভাবেই সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, বিএনপিপন্থী ব্যবসায়ীরাই চালের ঊর্ধ্বমুখিতার জন্য দায়ী। একই সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশন সম্পাদক ডক্টর হাসান মাহমুদ চাল আমদানির উপর ট্যাক্স প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান। কিছু অসাধু ব্যবসায়ীরা, কিছু মজুতদারেরা, এই মিল মালিকেরা এবং বিএনপি ঘরানার এই ব্যবসায়ী সমাজ আজকে চালের বাজারকে আজকে ঊর্ধ্বগতির জন্য দায়ী। আজকে কোনো সংকটের কোনো প্রশ্নই ওঠে না। এই সংকট মোকাবেলা করার জন্য আমরা বিদেশ থেকে চাল আমদানি করছি, খুব বেশি সময় লাগবে না। চালের দাম ইনশাল্লাহ নিম্নমুখী হওয়া শুরু হয়েছে, নিম্নমুখী হতে বাধ্য। কোন রকম ষড়যন্ত্রকারীরা আমাদেরকে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না। বাজেটের এমন কোন অনাকাঙ্ক্ষিত ট্যাক্স আরোপের বিষয় যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সবকিছুর সুরাহা মাননীয় প্রধানমন্ত্রী করবেন। আমি সরকারকে অনুরোধ জানাবো, এই চাল আমদানির উপর যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটি প্রত্যাহার করা হোক। সেই ট্যাক্সটি প্রত্যাহার করার ঘোষণা আসলেই চালের দাম অটোমেটিক্যালি অনেক কমে যাবে। বিএনপি নেতাদের বলবো, ঢাকায় বসে সংবাদ সম্মেলন না করে দুর্গত এলাকায় যান। তারা দুর্গত এলাকায় যাবে না, কারণ তারা হচ্ছে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার জন্য রাজনীতি করে। দুপুরের সময় আরো থাকছে, লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় মৌলভীবাজারে একই পরিবারের নিখোঁজ 5 জন বেঁচে নেই বলে ধারণা। হাসপাতাল ও পুলিশ স্টেশনে প্রিয়জনের সন্ধানে স্বজনরা। রেলের ঈদের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড় টিকিট প্রত্যাশীদের। গতকাল সন্ধ্যা থেকেই ছিল দীর্ঘ অপেক্ষা, তবে টিকিট হাতে পেয়ে মুহূর্তেই সব কষ্ট ম্লান, যদিও অনেকেরই ছিল অনিয়মের নানা অভিযোগ। এদিকে নিজেদের সীমাবদ্ধতা ছাপিয়ে সর্বোচ্চ পর্যায়ে যাত্রী সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। আমার দাঁড়িয়ে থেকে যাওয়া লাগবে না গরমের মধ্যে, এই যে ভিড়ের মধ্যে। এখন টিকিটটা পাচ্ছি নির্দিষ্ট আসলে আরামে যেতে পারবে, এই আর কি। একটি টিকিট হাতে পেয়ে যেন দীর্ঘ নির্ঘুম রাত্রির সব কষ্ট ম্লান। আগামী 26 জুন সম্ভাব্য ঈদ উল ফিতরকে সামনে রেখে শুক্রবার দেয়া হয় 25 জুনের টিকিট। আর এদিনেও টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদে বাড়ি ফেরা নিশ্চিত করতে এই টিকিট নিতে কেউ এসেছে আগের দিন সন্ধ্যায়, কেউ বা রাতে। লক্ষ্য স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়া। কালকে যে মনটা খারাপ হয়েছিল না ক্রিকেট খেলা দেখে, তার চেয়ে আজকে মনটা ভালো, টিকিট পাইছি। মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একত্রিত করবো, আনন্দ ভাগাভাগি করবো, এটাই ইচ্ছা। লাইনে যারা প্রথম দিকে দাঁড়িয়েছিলেন পছন্দের টিকিট পাওয়ায় তাদের কোনো অভিযোগ না থাকলেও একটু পেছনেই যারা ছিলেন তাদের কারো কারো ছিল অভিযোগ। বিশেষ করে এসি টিকিট সরবরাহ কম থাকায় ক্ষোভ জানান অনেকেই। এছাড়া টিকিট বিক্রিতে ধীরগতিরও অভিযোগ করেন কেউ কেউ। প্রশাসন এখানে দুর্নীতি করতেছে, প্রশাসন যাচ্ছে, যা টিকিট যাচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে, লাইন পিছায় যাচ্ছে। অনলাইনে টিকিটটা ছাড়া হয় 8টা থেকে সকালে, আমি ঠিক 8টায় ট্রাই করছি, বলতেছে কোনো টিকিট নাই। তো এটা কিভাবে সম্ভব? তবে কোনো ধরনের অনিয়মের প্রশ্রয় না দিয়ে যাত্রী সেবা দেয়া হচ্ছে বলে দাবি করেন স্টেশন মাস্টার। আমরা চেষ্টা করছি, তবে সবচেয়ে বড় কথা হলো সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে তো সবাইকে খুশি করা যাবে না। যদ্দূর আমাদের সম্পদ আছে ওদূর দিয়ে আমরা চেষ্টা করবো মানুষের খুশি করা। একটা টিকিট থাকলেও আমরা কাউন্টারে আমরা দিয়ে দিই। এদিকে 22 থেকে 25 তারিখের টিকিট আগেই শেষ হয়ে যাওয়ায় ভিড় ছিল না বাসের আগাম টিকিটের কাউন্টারগুলোতে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় বাস উল্টে খাদে পড়ে এক শিশু সহ 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5:30টার দিকে মহাসড়কের সাদ্দাম মার্কেটের সামনে ঢাকা থেকে নোয়াখালীগামী 21 পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। নিহত মাইনুল হোসেন প্রান্ত মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় আহত 4 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। চলে আসছি ইমার্জেন্সি। গাড়ি হঠাৎ বাম দিকে টান দিছে, টান দেওয়ার পরে এই গাছটা বাড়ি খাইছে, বাড়ি খাইয়া গাড়িটা মাঝ রাস্তায় চলে গেছে। মাঝ রাস্তাতে আবার গাড়িটা বামে এই জায়গায় এসে পল্টি খাইছে। বৃষ্টির ভিতরে বেপরোয়া চালাইয়া একাই উল্টে যায়, রাস্তার পাশে পড়ে যায়। আমি পাশেই ছিলাম, সাথে সাথে আমি আইসা যাত্রীদের উদ্ধার করি।
অভিজাত এলাকার সাথে পাল্লা দিয়ে রাজধানীর ফুটপাতগুলোতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাতের এই দোকানগুলোতে তাই এখন উপচে পড়া ভিড়। স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাতে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। তবে চাঁদাবাজি, উচ্ছেদ আর বৈরী আবহাওয়ার কারণে ব্যবসায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানান ফুটপাত ব্যবসায়ীরা। ফুটপাতে ঈদের কেনাকাটার বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবায়াত অপলা। ঈদকে সামনে রেখে নতুন পোশাকের চাহিদা রয়েছে সব শ্রেণীর মানুষের মধ্যে। উৎসবকে সামনে রেখে তাই এখন দারুণ ব্যস্ততা রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে। দামে কিছুটা সাশ্রয়ী হওয়ায় বিভিন্ন পেশার মানুষ ভিড় করছেন সেখানে। ফুটপাতে আমরা যে জিনিস পাচ্ছি ভিতরেও সেট পাচ্ছি, কিন্তু ফুটপাতে একটু দাম কম পাই। শপিং মল থেকে কিনতে যাই তাহলে আমাদের ভ্যাটটা নিচ্ছে তারা এক্সট্রা, এই ভ্যাটটা দিতে হচ্ছে, কিন্তু বাইরে গেলে সে একই জিনিসটা পাচ্ছি, কিন্তু সাশ্রয়ী রেটে পাচ্ছি আমরা। তবে প্রতিকূল আবহাওয়া, পুলিশ ও প্রভাবশালীদের চাঁদাবাজি এবং সিটি কর্পোরেশনের উচ্ছেদের কারণে প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হচ্ছে না বলে অভিযোগ ফুটপাত ব্যবসায়ীদের। ঈদের যে বাজারটা বহুত খারাপ বাজার এখন যাচ্ছে। আর বৃষ্টি হইলে টোটাল ব্যবসায়ী বন্ধ হয়ে থাকে আমাদের। এখন ব্যবসায়ী খুবই খারাপ যেতেছে, আমাদের বসার কোনো প্লেস নাই, আমাদের বারে বারে উঠে দেয়, আমরা আবার যাইতে আবার বসি, আবার যাই আবার বসি। ক্ষুদ্র ব্যবসায়ীরা বছর জুড়ে ফুটপাতে বেচাকেনা করলেও ঈদ উপলক্ষে তাদের সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমী হকাররা। ঈদ কেনাকাটায় রাজধানীবাসীর বড় একটি অংশের ভরসার জায়গা এই ফুটপাত। একদিকে নানা রঙের পোশাক আর পণ্যের সমারোহ, অপরদিকে সাধ্যের মধ্যে কেনাকাটার সুযোগ। সবকিছু মিলিয়ে ঈদের আগ পর্যন্ত জমজমাট থাকবে এখানকার বেচাকেনা। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকাল থেকে বৃষ্টিতে আগ্রাবাদ, সিডিএ, ডিসি রোড, খালের পাড় ও চক বাজার সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় বাসাবাড়ি সহ বেশ কিছু এলাকা, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যায়। জলাবদ্ধতার কারণে রাস্তায় বের হয়ে বিপাকে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, মহেশখালের উপর বাঁধ ভেঙে ফেলে স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেলেও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রেহাই পাচ্ছেন না। দ্রুত স্থায়ী সুইচ গেট নির্মাণ কাজ শুরুর দাবি জানান তারা। সামান্য পানি উঠলে চোখ বাজার পানি উঠে যায়, খাল পার, তারপর দিয়ে আপনার বগার বিল, শান্তিনগর একটু বৃষ্টি পড়লে এখানে পানি উঠে যায়। বাদ দেওয়ার পরে কয়েকদিন পানি বা থেকে যেতে হবে। এখন দেখা যাচ্ছে প্রতিদিনে পানিটা আসতেছে। এখন প্রতিদিন সমস্যা বরং আগের থেকে আরো জটিল। প্রতিদিনে জোয়ার আসতেছে, ঠিক আছে, তো পানিটা দেওয়ার সাথে সাথে যে সময়টা হয় ওই সময়ের মধ্যে আবার জোয়ার আসতেছে, তাহলে পানিটা থেকেই যাচ্ছে, পানি আর নামার কোনো রাস্তা নেই। এই বৃষ্টির কারণে সবাই দুঃখ ভোগ করতেছে, কষ্ট পাইতেছে। সবাই এই জনগণের যা কষ্ট ভোগান্তি করতেছে তা ভাষা প্রকাশ করা যায় না। দেশের বাইরের খবর। লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ আগুনের ঘটনায় মৌলভীবাজারের একই পরিবারের 5 সদস্য নিহত রয়েছেন। এখন পর্যন্ত তাদের কোনো খবর না পাওয়ায় ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। পরিবারের বড় ছেলে আব্দুল হাকিম সেদিন বাড়িতে না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। এখন তার আশা একটাই, পরিবারের সবাইকে ফিরে পাওয়া। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। আমার আম্মার নামাজ আসলা, আমি কইছি যে ফয়লা তাই শুনছই না, বাদে আরবার আমি কইছি আম্মা আপনি শুনলেন নানি, আমি যে যাইরাম গি তো ফাঁক দিয়া বাদে কইছেন আচ্ছা ঠিক আছে রে ফুট, আল্লাহ আল্লাহ তুমি যাও। বুধবার মায়ের থেকে বিদায় নেওয়ার সময় ভাবতেও পারেননি আর কয়েক ঘন্টার মাথায় তার পরিবারের ওপর নেমে আসছে ভয়াবহ দুর্যোগ। লন্ডনের গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে পরিবারের 5 সদস্যের কারো কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন ভাগ্যক্রমে বেঁচে ফেরা পরিবারের একমাত্র সদস্য আব্দুল হাকিম। পরিবারের কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা তার। জুলাইয়ের 29 তারিখ ছোট বোন হুসনা বেগমের বিয়ের দিন নির্ধারণ করা ছিল। সব প্রস্তুতি নেওয়ার মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্তম্ভিত পুরো পরিবার। শেষমেশ আমার লগে 3টা 8 মিনিটও রাইত হলো মাত হইছে যে ভাইয়া আমার মাফ করিয়া দিও, যদি কিছু ভুল করিয়া থাকি, কিছু যদি তোমার হয় তো মাফ করিয়া দিও, আমরা তো বাঁচতাম না, বিল্ডিং গাছটা জ্বলি যার আমরা বাড়াইতে পারতাম না। ও শেষমেশ আমার বোনের লগে ও যে মাত হয়েছিল, আর এর বাদে আমার মাত হয়েছে না। মধ্যরাতে আগুন ছড়িয়ে পড়ার মুহূর্তে বাঁচার আকুতি নিয়ে হুসনা ফোন করেছিলেন চাচাতো ভাই রহিম মিয়াকে। রহিম মিয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে
দেখতে পান ভবনটির একাংশ দাউ দাউ করে জ্বলছে। পুলিশ চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখলেও ভেতরের কোনো খবর জানাতে পারেনি। উঁচু ভবন হওয়ায় ফায়ার সার্ভিসের পক্ষেও সবাইকে বের করে আনা সম্ভব হয়নি। লাস্ট ওয়ার্ড এইগুলোই আমাকে বলছে যে ভাই সাহেব আমাদের সময় আটকে গেছে, আগুন ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেছে, আমরা আর বাঁচার সম্ভাবনা নাই। এর 10-15 মিনিট পরে আমি ফোন করছি, ফোনে রিং হয় কিন্তু ফোন ধরে না। এর 10 মিনিট পরে আর ফোনগুলা রিংও হয় না, ওই ভয়েস মেইলে চলে যায়। এখনো হাসপাতাল ও পুলিশ স্টেশনে প্রিয়জনের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন পুরো পরিবার, কিন্তু এখন পর্যন্ত কারো খবর পাওয়া যায়নি। 24 তলা গ্রিনফিল্ড টাওয়ারে 17 তলায় বাস করতেন এই পরিবার। নিখোঁজরা হলেন কামরু মিয়া, রাবেয়া বেগম, হুসনা বেগম, আব্দুল হামিদ, আব্দুল হানিফ। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকটে কাতার প্রবাসীদের উপর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। ব্যবসায়ী ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানান ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে গুজবে কান না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। তার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে কাতারের সৃষ্ট সংকটের প্রভাব সেখানে বসবাসরত অভিবাসীদের উপর পড়বে না বলে বলছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিস্থিতি এমন থাকলে খাদ্য সংকটের যে আশঙ্কা করা হচ্ছিল তা আর হবে না বলেও আশাবাদী তারা। চলমান অবস্থা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে নাই, আমরা খুবই ভালো আছি, আগের চাইতেও এখন ইনশাআল্লাহ ভালো আছি। এগুলা আপনারা করবেন না। কাতারের আমির ঘোষণা দিয়েছে যে যদি এক দুয়ার বন্ধ থাকে 1000 দুয়ার খোলা আছে। কাতারে খাদ্য নিয়ে অনেক সংকট চলছে, এটা পুরা মিথ্যা কথা। কারণ আমি নিজে আলমিরা এবং বিভিন্ন লুলু এবং বিভিন্ন মার্কেটে দেখেছি যে প্রাইস সেম আগের মতোই আছে, খাদ্য কোনো সংকট নেই। কাতারের সার্বিক পরিস্থিতি প্রবাসী ব্যবসায়ীদের উপর কোনো রকম ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে মনে করছেন সেখানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী হিসেবে বলবো কাতারের সার্বিক পরিস্থিতি খুবই ভালো, এখানে ব্যবসার উপরে কোনো রকম প্রভাব পড়ে না এবং আমরা যে ব্যবসায়ীরা আছে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। চলমান পরিস্থিতিতে প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। প্রতিদিনই ইফতার, দোয়া মাহফিল সহ সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত হচ্ছেন কমিউনিটির সদস্যরা। বাংলাদেশে আমরা যারা আছি আমাদের কোন রকম এ ব্যাপারে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। এরকম আগেও ছিল, কিছুই হয়নি। আর এই বর্তমান যে প্রক্রিয়া চলতেছে এটা হয়তো ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে মীমাংসা হয়ে যেতে পারে। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে গত 5ই জুন কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্ররা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর পরপরই 3,80,000 বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময় সংবাদ, কাতার। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ, বড় ম্যাচের চাপ নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। আর ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মতো বিগ ম্যাচে ব্যাটসম্যান কিংবা বোলাররা কেউই তাদের সামর্থ্যের সেরাটুকু দিতে না পারার কারণেই হারতে হয়েছে বলে মনে করেন দেশের ক্রিকেটের সংশ্লিষ্টরা। সেই সঙ্গে বড় ম্যাচ খেলার ক্ষেত্রে অভিজ্ঞতার পার্থক্য ম্যাচে ভারতকে নিয়ন্ত্রণ এনে দিয়েছে বলে মত তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ ভারতের কাছে এরকম একটি বড় আসরে এ ধরনের ম্যাচ নতুন কিছু নয়, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই ম্যাচটি ছিল সেরা সাফল্য। চাপ নয়, ম্যাচ উপভোগী ছিল টাইগারদের মূল মন্ত্র। কিন্তু ভারতের বিপক্ষে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মাঠের খেলায় কখনোই তা মনে হয়নি। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই ভারতীয়দের সামনে অনেকটাই অসহায় ছিল টাইগাররা। কিন্তু কেন এমন হলো? হারানোর ভয় নেই, তবে পাওয়ার আছে অনেক কিছুই। সেরকমই একটি ম্যাচে কেন টাইগারদের এমন ছন্নছাড়া পারফরমেন্স? দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যাটা ঠিক এরকম। তামিম, মুশফিক এবং সাকিবের বিদায় কিন্তু আমাদের রানটা কমিয়ে নিয়েছে এবং ভারতকে যদি আপনি চাপে ফেলতে চান ভারতের যেরকম ব্যাটিং লাইন আপ, ওখানে একটা বড় স্কোর প্রয়োজন ছিল, সেটা আমরা করতে পারিনি। ইনিংসের শুরুতে আমরা একটা ধাক্কা খেয়েছিলাম, যেখানে সৌম্য এবং সাব্বির আউট হয়ে গেল। শেষে যে আমরা আবার ধাক্কা খেয়েছি, 3 উইকেট একসঙ্গে কাছাকাছি সময় পড়ে যাওয়া, সেখান থেকে মনে হয় আমরা উঠে আসতে পারিনি।
ভুল থেকে শিক্ষা নেয়ার বার্তা তো সবসময়ই দেয়া হয়। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দল এখন টাইগারদের। এই দলটির ঘুরে দাঁড়ানোর সামর্থ্য একেবারেই প্রশ্নহীন। তাই তো ভুল শোধরানোর রাস্তাটা দ্রুতই আত্মস্থ করার পরামর্শই দিলেন দেশের এই ক্রিকেট বোদ্ধারা। ভারতের মতো যে ব্যাটিং লাইন আপ আছে এবং উইকেটের যে কন্ডিশন ছিল সেই ক্ষেত্রে 260+ রান আজকে আসে এনাফ ছিল না। বিগ ম্যাচের প্রেশার, পাশাপাশি উইন করার একটা চ্যালেঞ্জ, যে নকআউট পর্ব, এই জিনিসগুলো আমরা কিন্তু রিসেন্টলি খেলতে শুরু করেছি বা ফেস করতে শুরু করেছি। স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো অ্যাচিভ করতে হলে আমাদের আরো অভিজ্ঞ হতে হবে। ভুলের গল্প ভুলে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এই সাফল্যকে পাথেয় মেনে দেশের ক্রিকেট এগিয়ে যাবে আরো অনেক দূর। সেখানে হয়তো একদিন বিশ্বজয়ের অনন্য স্বাদও পাবে টাইগাররা। দেশের অগণিত ভক্ত সমর্থকদের মতো বোদ্ধারাও মনে প্রাণে সেটাই বিশ্বাস করেন। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। আগস্টে বাংলাদেশ সফরের জন্য 13 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। 2 ম্যাচের টেস্ট সিরিজে পূর্ণ শক্তির দলই পাঠাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নেই কোনো নতুন মুখ। অধিনায়ক হিসেবে রয়েছে যথারীতি স্টিভ স্মিথ, আর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার ডেভিড ওয়ার্নার। দলে সবচেয়ে কম মাত্র একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার হিসেবে রয়েছেন ব্যাটিং অলরাউন্ডার হিল্টন কার্থরাইট। তবে সবশেষ ভারত সফরে দারুণ বল করা স্পিনার ওকিফের সুযোগ হয়নি এই স্কোয়াডে। তার জায়গায় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন নাথান লিওন ও অ্যাস্টন এগারের মতো দুজন স্পিনার। ম্যাচ দুটি খেলতে অজিদের 18 আগস্ট বাংলাদেশ আসার কথা রয়েছে। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড় ধসের পর চরম বিপর্যয়ে রাঙামাটিবাসী। জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণ বেশি আহত রোগী। জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, বেড়েছে নিত্যপণ্যের দাম। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রী বৈঠকে ঐকমত্য। প্রবাসীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়। 4 লেনের কাজ আর খানাখন্দের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়মিত দীর্ঘ যানজট। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা, কাজ সাময়িক বন্ধ রাখার দাবি। মাওয়া কাঁঠালতলী নৌপথে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজার হাজার যাত্রী। বরাবরের মতো কর্তৃপক্ষের দায়সারা জবাব। অসহায়ত্বের কথা জানালেন মন্ত্রী। এবং মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকটে কাতার প্রবাসীদের উপর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা নেই। ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গেই থাকুন সময়।